মা বাবা আমাকে দেখে দেখে এত দরিদ্র পরিবারে বিয়ে দিল। আমি তো বলেছিলাম আমাকে অন্তত একটু ধনী পরিবারে বিয়ে দিতে, যাতে আমার শ্বশুর বাড়ির সমস্ত কিছুই সাজানো গোছানো থাকে। কিন্তু এ তো দেখছি এই বাড়িতে কিছুই নেই, এরা এতটাই গরিব। হে ঈশ্বর, আমি কোথায় এসে পড়লাম? বৌমা, এত কিসব ভাবনা চিন্তা করছো? এসো ভেতরে এসো, ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসো। খোকা, বৌমাকে নিয়ে ভেতরে আয়। শাশুড়ি মায়ের কথা মতো সীমা তার স্বামী সুরেশের সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে। আসলে সীমার বাবা মা সীমার খুবই দরিদ্র পরিবারে বিয়ে দিয়েছিল। সীমার বাবা মা ভাবতো যে সীমা সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়াই করতে শিখুক, আর সেই কারণেই সীমার বাবা মা তার অনেক গরিব পরিবারে বিয়ে দেয়। সুরেশ তার মা এবং অসুস্থ বাবা রতন বাবুকে নিয়ে ছোট্ট এক গ্রামে বাস করত। সুরেশদের বাড়িটা খুবই ছোট এবং ভাঙাচোরা ছিল, কিন্তু তার মধ্যেই সুরেশ তার মা বাবাকে নিয়ে দিন কাটাতো। আর এখন এক ধনী পরিবারের মেয়েকেও তাদের সঙ্গে ওই বাড়িতে দিন কাটাতে হবে। খোকা, যা, এবার তুই বৌমাকে নিয়ে রুমে চলে যা। আসলে আমাদের তো একটাই ঘর, তাই আমরা এই বারান্দাতেই শুয়ে পড়ব। তুই তোর বউকে নিয়ে ঘরে চলে যা, কেমন? শাশুড়ি মায়ের কথা শুনে সীমা এবং সুরেশ রুমের ভেতরে চলে যায়। দেখতে দেখতে সকাল হয়ে আসে। সকালবেলা সীমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেয়। আমাদের বাড়িতে কত ফার্নিচার ছিল, বাবা আমার জন্য নতুন নতুন ফার্নিচার কিনে এনে রেখেছিল। আমার তো ওসব ডিজাইন করা ফার্নিচার অনেক ভালো লাগে, আর তাই জন্য বাবা সবসময় আমার পছন্দের ফার্নিচার কিনে দিত। কিন্তু এখানে তো দেখছি কোনো ফার্নিচারই নেই। ফার্নিচার নেই বলে জায়গাটা কত ফাঁকা ফাঁকা লাগছে, আর সেই জন্যই ঘর ঝাড়ু দিতে মুছতে বেশি সময়ও লাগলো না। সীমা এসবই ভাবনা চিন্তা করতে করতে রান্নাঘরে চলে যায়। সে রান্নাঘরে গিয়ে দেখে যে সেখানে রান্নার জন্য প্রয়োজনীয় মশলাপাতি, গ্যাস ওভেন এবং কয়েকটা হাঁড়িকুড়ি ছাড়া সেখানে আর কোনো কিছু নেই। ইমা, আমি তো ভাবলাম এদের রান্নাঘরে অন্তত একটা ফার্নিচার থাকবে, যেখানে এই ছোটখাটো জিনিসগুলো রাখা যাবে, কিন্তু এই যে দেখছি সবকিছু মেঝেতেই রাখা আছে, রান্নাঘরেও একটা ফার্নিচার নেই। তাহলে বাড়িতে কি আছেটা কি জানি না। বাবা কি দেখে এই বাড়িতে আমার বিয়ে দিল? সীমা এত কিছু ভাবনা চিন্তা করতে করতে সবার জন্য চা বানাতে থাকে। চা বানানোর পর সে চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিছু পুরি এবং ঘুগনিও বানিয়ে ফেলে, সেই সাথে কিছুটা পায়েসও বানায়। কিছুক্ষণ পর সুরেশ এবং তার বাবা মা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য মেঝেতে একটা মাদুর পেতে বসে পড়ে। আরে আরে, আমি খাবারগুলো রাখবো কোথায়? এখানে তো একটা ডাইনিং টেবিলও নেই। যদি টেবিলটা থাকতো তাহলে তো খাবার খেতে সুবিধা হতো। এরকম মেঝেতে বসে কি খাবার খাওয়া যায়? বৌমা, মেঝেতে বসে খাবার খাওয়াই ভালো। তুমি একবার খেয়ে দেখো, তারপর বুঝতে পারবে মেঝেতে বসে খাবার খেলে কতটা ভালো লাগে। আমাদের বাড়িতে ওসব টেবিল ফেবিল নেই, আমরা তো প্রত্যেকদিন এরকম মেঝেতে বসেই খাবার খাই। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে কি এখানেই খাবারগুলো রেখে দেব? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের দুজনকে এখানেই খাবারগুলো দিয়ে দাও, আর তোমার বাবাকেও অন্য একটা প্লেটে খাবার দিয়ে দাও। কল্পনা দেবীর কথা মতো সীমা সকলের জন্য খাবার পরিবেশন করে দেয় এবং সে নিজেও খাবার খেতে বসে পড়ে। সবার খাওয়া দাওয়া হয়ে গেলেও কল্পনা দেবী নিজের জায়গা ছেড়ে এক পাও সরে না। বৌমা আসার পর থেকে সে সারাদিন তার বৌমাকে দিয়ে সমস্ত কাজ করাতে শুরু করে। অন্যদিকে সুরেশ সময় মতো কাজে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, হ্যালো মা, কেমন আছো তোমরা? এখানে আমাকে ফেলে দিয়ে চলে গেলে, আমার তো কোনো খোঁজ খবরই নিচ্ছ না। কতদিন হয়ে গেল, তোমরা একবারও ফোন করলে না। শেষ পর্যন্ত আমাকেই তো ফোন করতে হলো। আচ্ছা মা, তোমরা এত খোঁজাখুঁজির পর শেষমেশ আমার জন্য এরকম একটা পাত্র দেখলে। কি করব বল, পাত্রের বাড়ি যাই হোক না কেন, পাত্রের বাবা মা যেমনই হোক না কেন, পাত্র তো ভালো। আর তোর বাবা নিজে ছেলে পছন্দ করে তোর বিয়ে দিয়েছে, কোনো ঘর বাড়ি দেখে নয়। আর তাছাড়া তুই কি ওখানে কোনো কষ্ট পাচ্ছিস? আমি কেন কষ্ট পাবো? কিন্তু মা, এখানে আমার অনেক অসুবিধা হচ্ছে। দেখো না, এখানে ভালো কোনো জিনিস নেই। আমার জামা কাপড়গুলো এখনো ট্রলি ব্যাগের মধ্যেই পড়ে আছে, একটা ফার্নিচারও নেই। আর আমার তো আলাদা রুম বলেও কিছু নেই। এই বাড়িতে তো একটাই রুম, আর ওই রুমটাও পুরোপুরি ফাঁকা, কিচ্ছু নেই রুমে, কোনো ফার্নিচার নেই। আচ্ছা, তুই তাহলে ফার্নিচার নিয়ে এত চিন্তা করছিস, তাই তো? দেখ, সবার বাড়ি তো আর আমাদের মতো নয় যে যার মতো বাড়ি সাজিয়ে রেখেছে। আর তাছাড়া ওরা তো গরিব,
আস্তে আস্তে টাকা পয়সা হলে ওরাও সব কিনে নেবে। তুই পরে বলবি একটা বড় আলমারি কিনতে, তাহলে ঠিক কিনে নেবে, দেখিস। তুমি এমন ভাবে বলছো যেন কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমার স্বামী, যে আমি বলবো আর সঙ্গে সঙ্গে ফার্নিচার এসে যাবে। তুমি এরকম জায়গায় আমার কেন বিয়ে দিয়েছো? এই জন্যই তো বলেছিলাম একটু ধনী পরিবারে আমার বিয়ে দিতে, যাতে আমার কোনো অসুবিধা না হয়। কিন্তু তোমরা এত গরিব ছেলে দেখে আমার বিয়ে দিয়েছো, এখন তো অসুবিধা হওয়াটা স্বাভাবিক, তাই না? দেখ সীমা, সবকিছু পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামলে নিতে হয়, না হলে কখন যে কোন পরিস্থিতি চলে আসবে এটা তোকে কেউ বলতে পারবে না। আজকে টাকা আছে, কালকে নাও থাকতে পারে, কিংবা আজকে কারোর কাছে টাকা নেই, কালকে হয়তো তার কাছে ঠিক টাকা চলে আসতে পারে। তুমি আর এসব কথা বলো না তো, আমার ভালো লাগছে না। আচ্ছা মা, তোমরা কবে আসছো আমার কাছে? জানি না রে মা, তোর বাবা কবে এখন যায়, তোর বাবা নিয়ে গেলে তবেই তো আমি যাব। মা, তাহলে তোমরা আমাকে ভুলেই গেছো, তাই তো? না, তাহলে আমি আর তোমাদেরকে আমার কথা মনে করিয়ে দেব না। তোমরা তোমাদের একমাত্র মেয়ের এই স্পেশাল দিনটাকেও ভুলে গেলে। না রে মা, আমরা ভুলে যাইনি, আমাদের মনে আছে। তুই চিন্তা করিস না, আমি তোর জন্মদিনের দিন তোর বাবাকে বলবো তোদের বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কেমন? মন খারাপ করিস না মা। ঠিক আছে, আমি তাহলে তোমাদের জন্য অপেক্ষা করব। আচ্ছা, এবার রাখছি, এবার আমাকে কাজ করতে হবে। এই বলে সীমা ফোন রেখে দেয়। অন্যদিকে সীমার মা অর্পিতা দেবী সীমাদের বাড়িতে তার জন্মদিনে কি নিয়ে যাবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে। না না, এখন কোনো কিছু ভেবে লাভ নেই, আগে ওর বাবাকে আসতে দিই, তারপর ওর বাবা আসলে দুজনে মিলে একসঙ্গে লিস্ট বানাবো। আমার মেয়ের জন্মদিনে ওর শ্বশুর বাড়িতে আমি অনেক ফার্নিচার নিয়ে যাব। ফার্নিচার দিয়ে আমি ওর শ্বশুর বাড়িটা একদম ভরিয়ে তুলবো, যাতে আমাদের মেয়ের আর কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, এটাই ভালো হবে। অর্পিতা দেবী এসব ভেবেই নিজের মনে মনে খুশি হতে থাকে। এভাবেই কিছুদিন কাটে, আর দেখতে দেখতে সীমার জন্মদিন চলে আসে। তবে সেদিন অন্য দিনের মতোই সীমা সকালবেলা থেকে যা যা কাজ করত তাই তাই কাজই করছিল। আর সেদিন সীমা প্রথমবারের মতো তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য সুস্বাদু পায়েস বানায়। কি ব্যাপার বৌমা, আজকে হঠাৎ করে তুমি আবার পায়েস বানাতে গেলে কেন? তবে পায়েসটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। বৌমা, আজকে কি কোনো ভালো দিন নাকি তুমি পায়েস বানালে যে? মা, আসলে আজকে আমার জন্মদিন, তাই আজকে সবার জন্য আমি পায়েস বানিয়েছি। ও আচ্ছা, তার মানে আজকে তোমার জন্মদিন। যাক, খুব ভালো কথা। তাহলে বৌমা, এই পায়েসটা আগে তুমি খাও, তারপর আমরা খাবো। এই বলে কল্পনা দেবী নিজে হাতে তার বৌমাকে পায়েস খাইয়ে দেয়। সেদিন সীমা অনেক খুশি ছিল। এমনকি সীমার শ্বশুর মশাইও নিজে হাতে সীমাকে পায়েস খাইয়ে দেয়। এটা দেখে সীমা খুবই খুশি হয়। কিছুক্ষণ পর সুরেশ কাজে যাওয়ার আগে খাবার খেতে বসে। তখন সে মায়ের মুখে জানতে পারে যে আজকে সীমার জন্মদিন, তাই সুরেশও পায়েস নিয়ে সীমাকে খাইয়ে দেয়। এই নাও, আমি শুনলাম আজকে তোমার জন্মদিন, তাই আজকে আমিও নিজের হাতে তোমাকে এই পায়েসটা খাইয়ে দিচ্ছি। একটু হলেও খেয়ে নাও। আমি তো তোমার জন্য বড় কেক বা পার্টি দিতে পারবো না, তাই এই পায়েসটাই খাওয়াচ্ছি। কিছু মনে করো না, আর দয়া করে আমার উপর রাগও করো না। সুরেশ, তোমার উপর আমার একদমই রাগ নেই। শুধু তোমার উপর কেন, পরিবারের কারোর উপরই আমার কোনো রাগ নেই। আজকে আমি অনেক খুশি। তোমরা সবাই আমার মনটাকে অনেক খুশি করে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি এবার কাজে বের হলাম। আসার পথে যদি টাকা পয়সা পাই তাহলে আমি তোমার জন্য কিছু কিনে নিয়ে আসবো। আমার জন্য তুমি আবার কি কিনে নিয়ে আসবে? না না, আমার জন্য তোমাকে কিছু কিনতে হবে না। উফ, এত কথা বলতে তোমাকে হবে না, আমি বললাম তো। বেশি টাকা থাকলে আমি কিনে নিয়ে আসবো। আচ্ছা যাও, এবার তুমি তোমার কাজ করো, আমিও কাজে বেরোলাম। এই বলে সুরেশ কাজে বেরিয়ে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে আসে। দুপুরবেলা হঠাৎ করে সীমা একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। তাই সীমা এবং তার শাশুড়ি মা দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আর তারা দেখতে পায় অনেকগুলো ফার্নিচার তাদের বাড়ির সামনে রাখা আছে। মা, এত ফার্নিচার কাদের? তাহলে কি ওই পাশের বাড়ির? দেখুন, ফার্নিচারগুলো কত সুন্দর। যদি আমাদের কাছেও টাকা থাকতো তাহলে আমরাও এরকম ফার্নিচার দিয়ে বাড়িটা সাজাতে পারতাম, তাই না মা? হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। আমাদের কাছে টাকা পয়সা নেই বলে আমরা তো কিছুই কিনতে পারি না। সত্যি, ফার্নিচারগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। কিন্তু এতগুলো ফার্নিচার কাদের হতে পারে? ওই তো মা, দেখুন, ওই দিক দিয়ে আর একটা গাড়ি আসছে। দেখে মনে হচ্ছে গাড়ির ভেতরে কেউ আছে। সীমা এবং তার শাশুড়ি মা গাড়ির দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে গাড়ির মধ্যে কে আছে।
গাড়িটা সামনে এসে দাঁড়ালেই গাড়ির ভেতর থেকে সীমার বাবা এবং মা দুজনেই নেমে আসে। সীমা তার বাবা মাকে দেখে চমকে ওঠে। মা, বাবা, তোমরা আজকে হঠাৎ করে কি ব্যাপার? আজকে তো কিছু বলেও আসলে না। আমি তো তোমাদের কতবার করে বললাম কখন আসবে কখন আসবে, আমাকে তো কিছু বলনি তোমরা। তোকে সারপ্রাইজ দিতে চলে আসলাম, আর আমরা যদি বলেই আসতাম তাহলে কি তুই এরকম আমাদেরকে দেখে চমকে উঠতিস? এই দেখ, আমরা তোর পছন্দের কত ফার্নিচার নিয়ে এসেছি। এগুলো সব তোর পছন্দের, তাই না? নতুন নতুন ফার্নিচার, এবার নে, তোর আর কোনো অসুবিধা হবে না। সেটাই তো, আমার মেয়ে কষ্টের মধ্যে থাকবে, ওর কোনো অসুবিধা হবে সেটা আমি দেখতে পারবো সীমা। তুই কোনো চিন্তা করবি না, তোর যখন যেটা প্রয়োজন পড়বে তুই তখন সেটাই আমাকে বলবি, কোনো ভয় করবি না। আর আমি তো জানি সুরেশের কোনো বাঁধা ধরা চাকরি নেই, তাই ও তোর কোনো শখ পূরণ করতে পারে বলে আমার তো মনে হয় না। কিন্তু আমি তো এখনো বেঁচে আছি, তুই এত ভালোভাবে তোর শ্বশুর বাড়ির সবকিছু ম্যানেজ করে নিয়েছিস, এটা দেখেই আমি অনেক খুশি। তাই সুরেশকে আমি কাজে লাগিয়ে দেবো, চিন্তা করিস না। হ্যাঁ বাবা, আমিও তো এটাই বলতে চাইছিলাম, তুমি একটা ভালো কাজ দেখে সুরেশকে লাগিয়ে দাও, ও যেন এবার বেশি বেশি টাকা উপার্জন করতে পারে। হ্যাঁ, আজকে এই খুশির দিন আমি এটাই তো বলতে এলাম, তুই চিন্তা করিস না, আমি সুরেশকে ঠিক একটা কাজে লাগিয়ে দেবো। আর তোর পছন্দ হয়েছে তো এই সুন্দর ফার্নিচার গুলো? বাবা, তুমি আমার জন্য এত সুন্দর ফার্নিচার নিয়ে আসবে আর এটা আমার পছন্দ হবে না? সেটা কি হতে পারে বলো? চলো, তোমরা আর বাইরে না থেকে ভেতরে চলো। এই বলে সীমা তার বাবা মাকে নিয়ে বাড়ির ভেতরে যায়। কিছুক্ষণের মধ্যেই গাড়িওয়ালা ফার্নিচার গুলো ধরে তাদের বাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। তখন সেই ফার্নিচারে বসে তারা সবাই মিলে ভালোভাবে কথাবার্তা বলতে পারে। আর এই দেখে সীমা খুবই খুশি হয়। সীমার বাবা তার রুমে রাখার জন্য একটা বড় খাট নিয়ে এসেছিল। সেই খাটটাও অনেক সুন্দর ছিল। সন্ধ্যাবেলা সীমার বাবা মা খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যায়। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই সুরেশও কাজ থেকে বাড়িতে ফিরে আসে। সে যখন নিজের ঘরে এসে দাঁড়ায়, সে চিনতেই পারে না যে এটা কার ঘর। এ বাবা, আমি কি ভুল বাড়িতে ঢুকে পড়লাম নাকি? মা, না, মা তো রয়েছে। তাহলে সীমা, সীমা তুমি আছো? তাহলে তো ফার্নিচার কোথা থেকে এলো? সুরেশের এই কথা শুনে তার বাবা মা তাকে সব ঘটনা বলে। সেদিন রাত্রিবেলা সুরেশ সীমার জন্য রং বেরঙের কাচের চুড়ি নিয়ে এসেছিল। এটা দেখে সীমা আরো খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। সীমার বাবা সুরেশের জন্য একটা ভালো কাজ দেখে, আর সুরেশ পরের দিন থেকে সেই কাজে লেগে পড়ে। সেখান থেকে সুরেশ ভালো টাকা উপার্জন করতে থাকে। আর এর ফলে সুরেশ তার পরিবারকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে শুরু করে।